হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসেল ভাব। তোমাদের সকলকে এডুসেল ভাবে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের 13 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের সবার প্রথমে কি দেওয়া আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে, হুগলি নদীর অপর নাম কি? হুগলি নদীর অপর নাম কি? হুগলি নদীর অপর নাম গঙ্গা অথবা ভাগীরথী। ঠিক আছে, তোমরা যে কোনো একটা দিতে পারো, অসুবিধা নেই। বেশিরভাগ সময় তোমরা ভাগীরথীটাই লিখবে, কিন্তু গঙ্গা লিখলেও ভুল হবে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে বিষ্ণুপুর শহরটি কোন জেলায় অবস্থিত? বিষ্ণুপুর শহরটি বাঁকুড়া জেলায় অবস্থিত। কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায়। নেক্সট প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু। ঠিক আছে, এইটা হচ্ছে সান্দাকফু পর্বত শৃঙ্গ। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? বাঁশের কেল্লা তিতুমির তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন চলে যায়, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। ঠিক আছে, কি না? জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন কি বলেছে, মালভূমি অঞ্চলের মাটির রং কিরকম? মালভূমি অঞ্চলের মাটির রং হচ্ছে লালচে। আচ্ছা, ঘুন রেলওয়ে স্টেশন কোন জেলায় অবস্থিত? ঘুন রেলওয়ে স্টেশন দার্জিলিং জেলায় অবস্থিত। দেখে নাও একবার, এইটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। নেক্সট প্রশ্ন কি বলেছে, এক সিংহ বিশিষ্ট গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? এক সিংহ বিশিষ্ট গন্ডার জলদাপাড়াতে দেখতে পাওয়া যায়। আর কোথায় দেখা যায় না? আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানে। জলদাপাড়াতে দেখতে পাওয়া যায় আর আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানে। ঠিক আছে, এই হয় জলদাপাড়া লিখবে আর নয় আসামের কাজিরাঙা লিখবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, কাকে গান্ধী বুড়ি নামে আখ্যা দেওয়া হয়? কাকে গান্ধী বুড়ি নামে আখ্যা দেওয়া হয়? মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি নামে আখ্যা দেওয়া হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলো যথাযথ উত্তর দিতে বলেছে। নিত্যবহ নদী কাকে বলে আর উদাহরণ দাও। দেখো, নিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে ও নৌ পরিবহন যোগ্য, সেই সমস্ত নদীকে কি বলা হয়? নিত্যবহ নদী বলা হয়। যেমন কি? যেমন হচ্ছে গঙ্গা নদী। ঠিক আছে, এটা হচ্ছে গঙ্গা নদী। আচ্ছা, কয়েকটি ঔষধি গাছের নাম লিখতে বলেছে। দেখো, কয়েকটা ঔষধি গাছ কি কি? যেমন হচ্ছে সিনকোনা আছে, কালমেঘ আছে, সর্পগন্ধা আছে, বাসক আছে, ইত্যাদি হচ্ছে কি? সব ঔষধি গাছ। এগুলো কি গাছ? এগুলো সমস্ত কিছু ঔষধি গাছের মধ্যে পড়ে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, মাছ ধরার জন্য কি কি ধরনের জিনিস ব্যবহার করা হয়? দেখো, মাছ ধরার জন্য জাল, ছিপ, ঘুনি, পোলো ইত্যাদি ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যায়। দেখো কি বলেছে, ইংরেজরা বাংলাকে কেন দুভাগ করেছিল? দেখো, ইংরেজ শাসনকালে বাংলাদেশ ও ভারত পরস্পরের সঙ্গে যুক্ত ছিল। যখন ইংরেজ শাসনকাল ছিল তখন ভারত আর বাংলাদেশ একসাথেই ছিল। 1905 সালে 7ই আগস্ট তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন দাবি করেছিলেন যে প্রশাসনিক সুবিধার্থে প্রশাসনের সুবিধার্থে এই বিভাজন করা হচ্ছে, অর্থাৎ বাংলাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে ইংরেজরা হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার সৃষ্টি করে জাতীয়তাবাদী আন্দোলনটাকে দুর্বল করতে চেয়েছিল। সেই তখনকার সময় স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন হচ্ছিল না, যে দেশীয় মানে বিদেশি আমরা কোনো পণ্য গ্রহণ করব না, স্কুল কলেজে পড়বো না বিদেশি, সেটাই সেটাই সেই জন্যই কি করছিল, যে দুটো দুটো বাংলাকে দুটো ভাগে ভাগ করে ফেলছিল। আচ্ছা, আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, কোন কোন ফসল চাষে জল কম লাগে? কোন কোন ফসল চাষে জল কম লাগে? মটর, অহর, মসুর, বরবটি, সিম ইত্যাদি চাষে জল কম লাগে। মানে এইসব উদ্ভিদগুলো লাগালে কি হয় বলতো, মানে বেশি জলের প্রয়োজন হয় না। যেমন কি? যেমন হচ্ছে মটর, অর্থাৎ মটর কি থেকে হয়? মটরশুঁটি গাছ থেকে। এটা হচ্ছে অহর গাছ। ঠিক আছে, অহরের ডাল বলে। আর এটা হচ্ছে মসুরের ডাল গাছ। বরবটি, এটা তোমরা চেনো। আর এই আচ্ছা, নেক্সট চলে এসেছি আমরা। দেখো, নেক্সট কি আছে, নিচের প্রশ্নগুলোকে সংক্ষেপে উত্তর দিতে বলেছে। দেখো কি আছে, আমাদের দেশের সংবিধান কে রচনা করেন এবং কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? দেখো, আমাদের দেশের সংবিধান রচনা করেছিলেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। আর কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? এটা আগেও করানো হয়েছিল। সাধারণতন্ত্র মানে হচ্ছে সাধারণ মানুষ দেশ চালাবে, অর্থাৎ আমাদের মতন নর্মাল মানুষেরা দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে ভারত সরকারের প্রধান হতে পারবে। বুঝতে পেরেছো? মানে সরকারের প্রধান হতে পারবে। আমরা যে এমএলএ, এমপি এদেরকে ভোট দিই, এরাই এদেরকে প্রতিনিধিত্ব করতে দায়িত্ব দিই আমরা।
এবার এদের মধ্যে আবার দায়িত্ব প্রধানমন্ত্রী হয়, আবার সেটা থেকে আবার রাষ্ট্রপতি হয়। এগুলো বিভিন্ন নিয়ম আছে, ঠিক আছে? তাই আমাদের দেশে আমাদের দেশটা কেমনভাবে চালাবো তা 1950 সালের 26শে জানুয়ারি চালু হয়েছিল। তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। বুঝতে পেরেছো? এখান থেকে এইটুকুনি লিখবে এটা। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যায়। দেখো কি বলেছে, ডিবিসির পুরো কথাটির মানে কি, আর ডিবিসি তৈরি করার সুবিধা আর অসুবিধাগুলো লেখো। দেখো, ডিবিসি কথার মানে হলো, পুরোটার মানে হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন। দেখো, ডিবিসি তৈরি করার সুবিধা আর অসুবিধা। প্রথমে সুবিধা, বিদ্যুৎ উৎপাদন। জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ উৎপাদন করে শিল্প আর কৃষির চাহিদা পূরণ করে। দ্বিতীয় হচ্ছে কি, সেচের ব্যবস্থা। বাঁধ নির্মাণের জন্য বৃহত্তম অঞ্চলের মধ্যে সেচ ব্যবস্থা রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ, দামোদর নদী বরাবর দামোদর নদীতে বারবার বন্যা প্রতিরোধে সফল ভূমিকা পালন করেছে এই ডিবিসি প্রকল্প। আর শিল্প উন্নয়ন, কিনা বিদ্যুৎ সরবরাহের ফলে দামোদর উপত্যকা অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠেছে। আর কি, পরিবহনের সুবিধা, নদী নিয়ন্ত্রণের ফলে নৌ পরিবহনের সুবিধা বৃদ্ধি পেয়েছে। বুঝতে পেরেছ? এখান থেকে 3টে লিখলেও চলবে, 3টে সুবিধা লিখলেও চলবে। আর অসুবিধা কি কি, বন্যার পরিস্থিতি, বর্ষাকালে জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্রায় কি হয়, বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। এমনি সময় ঠিক থাকে, কিন্তু বর্ষাকালে যখন জল চলে আসে তখন দামোদরের জল একদম ফুলে ফেঁপে ওঠে। এই জন্য তো বাংলার দক্ষিণ নদী কাকে বলা হয়, দামোদরকে বলা হয়। আর পরিবেশের ক্ষতি হচ্ছে কি ক্ষতি, যেমন হচ্ছে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য হ্রাস পেয়ে যাচ্ছে। আর কি আছে, পলি জমে যাওয়া, বাঁধে পলি জমে জল ধারণ ক্ষমতা অনেক কমে গেছে। আর ব্যয়বহুল রক্ষণাবেক্ষণ, অর্থাৎ এই যেহেতু বড় বাঁধ, প্রকল্প রক্ষণাবেক্ষণ করার অনেক খরচ সাপেক্ষ, অর্থাৎ এটাকে অনেক প্রোটেক্ট করতে গেলে অনেক মেনটেনেন্স করতে হয়, যেহেতু অনেক বড় জায়গা, লোক রাখতে হয়, গার্ড রাখতে হয়, তাই খরচও বেশি। আচ্ছা, আর কি আছে, বন থেকে আমরা কি কি ভাবে অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকি, বা গাছ কাটলে জীবগুলোর কি কি ক্ষতি হতে পারে। দেখো, বন থেকে আমরা কি কি অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকি। বন থেকে আমরা কি পাই, জ্বালানি কাঠ পাই, আসবাবপত্র পাই, জানালা দরজা তৈরির কাঠ সংগ্রহ করা হয়। বন থেকে কি কি পাই, মধু, লাক্ষা প্রভৃতির অর্থকরী উপাদান সংগ্রহ করা হয়। বনভূমিতে বিভিন্ন ঔষধি গাছ থেকে বিভিন্ন রকমের ওষুধ তৈরির উপাদান পাওয়া যায়। বুঝতে পেরেছ? আর কি আছে, রজন, গদ, ধুনো, মশলা, সুগন্ধি তেল, বিভিন্ন অর্থকারী দ্রব্য। এগুলো কি দ্রব্য, অর্থকারী দ্রব্য মানুষ বন থেকে সংগ্রহ করে থাকে। আচ্ছা, বন বা গাছ কাটলে জীবগুলোর কি ধরনের ক্ষতি হতে পারে। দেখো, বন বা গাছ কাটলে কি ক্ষতি হতে পারে, যেমন কিনা আবাসস্থল নষ্ট হয়ে যায়, অনেক প্রাণী, পাখি ও কীট পতঙ্গ তাদের বাসস্থান হারায়, কারণ এরা তো সবাই উদ্ভিদের উপরেই নির্ভর করে বেঁচে থাকে। খাদ্য সংকট হয়, গাছপালার উপর নির্ভরশীল প্রাণীরা খাদ্যের অভাবে মারা যেতে পারে। অর্থাৎ ধরো একটা জায়গায় বন্য অভয়ারণ্য রয়েছে, সেখানকার আমি গাছপালা কেটে ফেললাম, সব কেটে ফেললাম, কি হবে, সেই উদ্ভিদ প্রাণীগুলো তো সমস্ত প্রাণীগুলো তো মরে যাবে না খেতে পেয়ে। আচ্ছা, জীববৈচিত্র্য হ্রাস কি আছে না, অনেক প্রজাতি বিলুপ্তর পথে চলে যায়। এই বন্য গাছ কাটলে অনেক প্রজাতি বিলুপ্তির পথে চলে যায়। জলবায়ুর পরিবর্তনে ত্বরান্বিত হয়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। বুঝতে পেরেছ? আর মাটি ক্ষয়, বনভূমি না থাকলে মাটি ধুয়ে চলে যায় এবং মাটির উর্বরতা কি যায়, কমে যায়। আর প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যায়, কি কি, যেমন এইসব ধরো বন রয়েছে, যে দেখো একটা ভালো উদাহরণ দিচ্ছি, যে সুন্দরবনে যে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো আছে না, এগুলো মানে সেই অঞ্চলের রয়েছে বলে, গাছগুলো রয়েছে বলে ওই জায়গাগুলোতে বন্যা কম হয়। বুঝতে পেরেছো? সেই সাইক্লোন হয় সেটা আলাদা ব্যাপার, বাট বন্যাটা কম হয়। ওই গাছগুলো যদি না থাকতো, পুরো একদম ভেসে যেত। এই প্রাকৃতিক দুর্যোগে কি হচ্ছে, বন্যা, খরা, ভূমিধসের মতন দুর্যোগ ঝুঁকি বেড়ে যায়। বুঝতে পেরেছো? এগুলোকে কেটে ফেললে এইসব হয়। আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।